সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হরমোন কিভাবে একটা সেলকে প্রপার ফাংশনিংয়ে স্টিমুলেট করে। হরমোন একটি উল্লেখযোগ্য এবং খুবই গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বস্তু, যেটা বিভিন্ন কোষ থেকে খরিত হয়ে সাধারণত রক্তের মাধ্যমে বাহিত হয় এবং উৎপত্তিস্থলে বা দূরবর্তী স্থানে বিভিন্ন টার্গেট কোষকে উদ্দীপিত করে। এখন তাহলে আমরা আলোচনা শুরু করছি সিগন্যালিং বাই হরমোন। হরমোন কী করে কোষে সিগন্যাল পাঠাচ্ছে। হরমোন সাধারণত রক্ত দ্বারা বাহিত হয়ে টার্গেট কোষের বর্তমান রিসেপ্টরের সঙ্গে বাইন্ডস টু রিসেপ্টর, এবং সেই রিসেপ্টরগুলি দুই প্রকার। কেউ আছে মেমব্রেনের উপর, অর্থাৎ টার্গেট সেলে মেমব্রেনে থাকে, কেউ সাইটোসলে থাকে বা সাইটোপ্লাজমে থাকে। মেমব্রেন রিসেপ্টরগুলো সেই সব হরমোনের ক্ষেত্রে দরকার যারা প্লাজমা মেমব্রেন অতিক্রম করে ভিতরে প্রবেশ করতে পারে না। দিজ হরমোনস ডু নট পাস থ্রু দ্য প্লাজমা মেমব্রেন। এরা কোষ পর্দার উপর বর্তমান রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে। মূলত যেগুলো প্রোটিন বা পেপটাইড হরমোন, তারা এইভাবে সিগন্যাল পাঠায়, মেমব্রেন রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে সেলের সিগন্যাল পাঠায়, যেমন ইনসুলিন, গ্লুকাগন, অক্সিটোসিন, এইসব। সাইটোসলিক রিসেপ্টরগুলো তাদের ক্ষেত্রে দরকার যেসব হরমোন কোষ পর্দা অতিক্রম করে ভেতরে প্রবেশ করতে পারে, হরমোনস দ্যাট ক্যান পাস থ্রু প্লাজমা মেমব্রেন। মূলত স্টেরয়েড হরমোন যেগুলো, এবং T3 ও T4 স্টেরয়েড হরমোন, এবং T3 থাইরয়েড হরমোন, T4 এরা কোষ পর্দা অতিক্রম করতে পারে, সেই জন্য এদের সাইটোসলিক রিসেপ্টর আছে। এই দুই ধরনের রিসেপ্টরের ক্ষেত্রে সিগন্যালিং প্যাটার্নও আলাদা, সেটা আমরা এখানে আলোচনা করে দেখাবো যে মেমব্রেন রিসেপ্টরের ক্ষেত্রে এবং সাইটোসলিক রিসেপ্টরের ক্ষেত্রে কীরকমভাবে সিগন্যালটা বা সেল স্টিমুলেটিং প্রসেসটা ভিন্ন হয়। প্রথমে আমরা আলোচনা করব সেটা সিগন্যালিং মেডিয়েটেড বাই মেমব্রেন রিসেপ্টর। সেল মেমব্রেনে থাকা রিসেপ্টর, এখানে একটা ছবি এঁকে দেখাচ্ছি। ধরা যাক এটা সেল মেমব্রেন, যেখানে মেমব্রেন রিসেপ্টর দেখানো হয়েছে, আর এখানে মেমব্রেন রিসেপ্টর, যেটাকে আর দিয়ে সূচিত করলাম। এই মেমব্রেন রিসেপ্টর দুটো ভিন্ন এনজাইমকে সক্রিয় করতে পারে হরমোন বাইন্ড করলে। একটা হচ্ছে এসি এবং আরেকটা হচ্ছে পিএলসি। এখন এসি এবং পিএলসি কি সেটা একটু দেখে নিই। পিএলসি হচ্ছে একটা এনজাইম যার নাম ফসফোলাইপেজ সি, এবং এসি হলো অ্যাডিনাইলেট সাইক্লেজ বা অ্যাডিনিলিল সাইক্লেজ। হরমোনের সঙ্গে রিসেপ্টর সংযোগ হলে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হয়, যেটা আইদার অ্যাক্টিভেটস এসি অ্যাডিনাইলেট সাইক্লেজ অর অ্যাক্টিভেটস ফসফোলাইপেজ সি অর পিএলসি। এই দুটোর মধ্যে কোনো একটা এনজাইম বা বোথ এনজাইমকে সক্রিয় করতে পারে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। যদি এসি সক্রিয় হয় তাহলে এটিপি হতে সাইক্লিক অ্যাডিনোসিন মনোফসফেট তৈরি হয় এই এনজাইমের উপস্থিতিতে। এই সিএমপিটা
সিএএমপি সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে কাজ করে, অর্থাৎ মেমব্রেন থেকে সিগন্যাল সেলের ভিতরে পৌঁছে দেয়। যদি পিএলসি অর্থাৎ ফসফোলাইপেজ সি সক্রিয় হয় তাহলে মেমব্রেনে অবস্থিত একটি মেমব্রেন লিপিড যার নাম ফসফ্যাটিডিল ইনোসিটল ডাইফসফেট, এটা মেমব্রেনে থাকে। ফসফ্যাটিডিল ইনোসিটল ডাইফসফেট সেটা বিয়োজিত হয় এই এনজাইমের দ্বারা এবং ইনোসিটল ট্রাইফসফেট ও ডাইঅ্যাসাইল গ্লিসারল বা সংক্ষেপে ডিএজি তৈরি হয়। এই দুজনেরই কাজ হচ্ছে ইন্ট্রাসেলুলার কোষের ভিতরে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশনটাকে বৃদ্ধি করা। বোথ ইনক্রিজ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম কনসেন্ট্রেশন। এখানে IP3-র ভূমিকাটা হচ্ছে কোষের ভিতরে যে আবদ্ধ ক্যালসিয়াম আয়নগুলো থাকে তাদেরকে মুক্ত করা, মেক্স ফ্রি অফ ক্যালসিয়াম দ্যাট রিমেন্স ইনট্র্যাপড। অ্যান্ড ডিএজি এটা মেমব্রেনে থাকা ক্যালসিয়াম পাম্প বা ক্যালসিয়াম চ্যানেলগুলোকে ওপেন করে যাতে ক্যালসিয়াম বাইরে থেকে সাইটোপ্লাজমে ঢুকতে পারে। এই দুভাবে অর্থাৎ IP3 এবং ডিএজি ক্রিয়ায় ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়ে, যেটা সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে কাজ করে। Ca++ এই ক্যাটায়নটি সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে কাজ করে। ওখানে সিএএমপি সেকেন্ডারি মেসেঞ্জার, এখানে ক্যালসিয়াম সেকেন্ডারি মেসেঞ্জার। এখন দেখি এই হরমোন যেটাকে আমরা বলছি প্রাইমারি মেসেঞ্জার, এটা মেমব্রেন পর্যন্ত সিগন্যালকে পৌঁছে দেয়। তারপর সেখান থেকে সিগন্যাল সিএএমপি এবং ক্যালসিয়াম সেলের অভ্যন্তরে নিয়ে যায় এবং সেল উদ্দীপিত হয়, কোষ উদ্দীপিত হয়। এবং দু ক্ষেত্রেই একটা কোষের মধ্যে থাকা প্রোটিন কাইনেজ এই এনজাইম সক্রিয় হয়, প্রোটিন কাইনেজ এনজাইমকে টার্গেট করে। এই প্রোটিন কাইনেজ এনজাইমগুলি বিভিন্ন প্রোটিনের ফসফোরাইলেশন ঘটিয়ে সক্রিয় করতে পারে। এখানে সিএএমপি যে প্রোটিন কাইনেজকে সক্রিয় করে তার নাম দেওয়া হয় PKA, A ফর সিএএমপি, এবং ক্যালসিয়াম যাকে সক্রিয় করে সেটা হচ্ছে PKC, C ফর ক্যালসিয়াম। এই অ্যাক্টিভেটেড PKA এবং PKC উভয়ের কাজ মোটামুটি একই রকম। এরা দুজনেই কোষের মধ্যে থাকা বিভিন্ন টার্গেট প্রোটিনকে অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেট টার্গেট প্রোটিনস থ্রু ফসফোরাইলেশন, অর্থাৎ টার্গেট প্রোটিনের সঙ্গে ফসফেট গ্রুপ যুক্ত করে। এই জন্য এদের কাইনেজ এনজাইম বলা হয়, গ্রুপ ট্রান্সফার করে এরা। একটা প্রোটিন সক্রিয় হওয়ার পর সে আবার অন্য কোনো টার্গেট প্রোটিনকে সক্রিয় করে, একই প্রসেস ফসফোরাইলেশনের মাধ্যমে। এই প্রোটিনটা হয়তো কোনো সেলুলার ফাংশন মেনটেন করে অথবা অন্য কোনো একটা প্রোটিনকে এই আবার সক্রিয় করে, অর্থাৎ অ্যাক্টিভেটস অ্যানাদার প্রোটিন অ্যান্ড আলটিমেটলি সেল ইজ স্টিমুলেটেড, কোষ উদ্দীপিত হয়। কোষ উদ্দীপিত হলেই যে কাজটা চাইছি সেই সঠিক কাজ বা লক্ষ্য পূরণ করার জন্য যে কাজটা করা দরকার সেটা কোষ তখন করতে পারে। আবার অনেক সময় দেখা যায় এই মানে PKA বা PKC কিছু টার্গেট ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে সক্রিয় করে। এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলো সক্রিয় হলে ডিএনএর যে জায়গা থেকে
প্রোটিন তৈরি হয় না, অর্থাৎ ইনঅ্যাক্টিভ জিন সেগমেন্টগুলো অ্যাক্টিভ হয়ে যায়, ফলে প্রোটিন তৈরি হয়। প্রোটিন তৈরি হলে সক্রিয় হয়ে যায় কোষটি। সক্রিয় হয়ে গেলে টার্গেট ফাংশন হয়, যে কাজ করার কথা সে কাজটা করে। এইভাবেই কোষের মধ্যে স্টিমুলেশনটা বা হরমোনের অ্যাক্টিভিটিসটা উদ্দীপিত হয়, যেটা আমরা সংক্ষেপে সামারি আকারে দেখাচ্ছি। H+R হরমোন এবং রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হলো, HR কমপ্লেক্স, যেটা AC অথবা PLC এই দুটো এনজাইমকে সক্রিয় করবে। AC অথবা PLC সক্রিয় হবে। AC ATPকে বিয়োজিত করে CAMP তৈরি করে। CMP সেকেন্ডারি মেসেঞ্জার হিসেবে PKA সক্রিয় করে। টার্গেট প্রোটিনকে PKA সক্রিয় করে এবং সেলুলার ফাংশন হয়। একইভাবে PKC যেমনভাবে করে, PLCও PIP2কে ভেঙে IP3 তৈরি করে এবং DAG এই দুটো উপাদানে ভাঙে, যারা ক্যালসিয়াম কনসেন্ট্রেশনের মাত্রা বৃদ্ধি করে, যেটা PKCকে সক্রিয় করে। PKC সক্রিয় করে। PKC পুনরায় যে টার্গেট প্রোটিন, সেই টার্গেট প্রোটিনকে অ্যাক্টিভ করে। এইভাবে সেলের একটা ফাংশন অর্জিত হয় বা সেলটা ডাইরেকশনাল অ্যাক্টিভিটি দেখায়। এখন আমরা দেখব যে সাইটোসোলিক রিসেপ্টরের মাধ্যমে কিভাবে সেল স্টিমুলেটেড হয়, কিভাবে সেলের ফাংশন আসে। এখন সাইটোসোলিক রিসেপ্টর মানেই হরমোন কোষপর্দা অতিক্রম করতে পারে। ধরা যাক এটা কোষপর্দা, সেল মেমব্রেন, ভিতরে তার এটা নিউক্লিয়ার মেমব্রেন, ভিতরে যে রিসেপ্টরটা আছে সেটা আইদার সাইটোপ্লাজমে থাকতে পারে, এটা সেল মেমব্রেন, আর এটা নিউক্লিয়ার মেমব্রেন। ভিতরে যে রিসেপ্টর আছে সেটা সাইটোপ্লাজমে থাকতে পারে অথবা নিউক্লিয়ার মেমব্রেনের গায়ে লেগে থাকতে পারে। মেমব্রেন বাউন্ড, নিউক্লিয়ার মেমব্রেন বাউন্ড। হরমোন কোষপর্দা অতিক্রম করে ভেতরে ঢুকছে। এগুলি স্টেরয়েড হরমোন অথবা থাইরয়েড হরমোন এবং তারা রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে। এখানে সুবিধা হচ্ছে এই রিসেপ্টর হরমোন যুক্ত হয়ে গেলে এরা জিন সক্রিয় করে অথবা টার্গেট প্রোটিনকে সক্রিয় করে। টার্গেট প্রোটিনকে ডাইরেক্ট অ্যাক্টিভেশন করতে পারে অথবা এরা ডিএনএর গায়ে লাগে, নিউক্লিয়ার মেমব্রেন অতিক্রম করে ভেতরে প্রবেশ করে এবং ডিএনএ বা জিনের সঙ্গে যুক্ত হয়। ডিএনএ থেকে এটা ডিএনএ ডিএনএর সঙ্গে বাইন্ড করলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে HR কমপ্লেক্স, এবং যেটা ইনঅ্যাক্টিভ পার্ট, সেই ইনঅ্যাক্টিভ পার্ট থেকে একটা তার অ্যাক্টিভিটি ঘটালো, একটা mRNA তৈরি হলো। এই mRNA থেকে এরপর প্রোটিন সিনথেসিস হবে। এই mRNA নিউক্লিয়াস থেকে বাইরে এসে টার্গেট প্রোটিনগুলো তৈরি করে রাইবোজোমে। এইভাবে যেসব জিন হরমোন দ্বারা সক্রিয় হয় তাদেরকে নাম দেওয়া হয় HRE বা হরমোন রেসপন্সিভ এলিমেন্ট। সাধারণত একটা এইরকম হরমোন অনেকগুলি একাধিক জিনকে সক্রিয় করে এবং তাদের মিলিতভাবে বলা হয় HRU বা হরমোন রেসপন্সিভ ইউনিট। HRU
বা হরমোন রেসপন্সিভ ইউনিট। সেই জন্যই এইসব হরমোনগুলো একাধিক স্টিমুলেশন ঘটাতে পারে। এইসব সিগন্যাল সাধারণত স্টেরয়েড হরমোন দেয়, একটু আগেই বললাম, এবং T3 T4 দেয়। T3 T4 ক্ষেত্রে রিসেপ্টরগুলো একটু অন্যরকম টাইপের। এদের হেটেরোডাইমেরিক রিসেপ্টর বা কাইমেরিক রিসেপ্টর বলে। হেটেরোমেরিক অথবা কাইমেরিক রিসেপ্টর দুটো ইউনিট থাকে বলে হেটেরোডাইমেরিকও বলা যেতে পারে, আর এগুলো আলাদা বলে কাইমেরিক বলে। এই হরমোন বাইন্ডিং করলে রিসেপ্টরের চরিত্র পাল্টে যায়। এই ধরনের সিগন্যালিং খুব দ্রুত গতির হয়, ইজ ভেরি মাচ প্রম্পট অ্যান্ড প্রিসাইজ মানে একদম নিখুঁত। পেপটাইড হরমোনের ক্ষেত্রে যেটা সবসময় দেখা যায় না, দেন পেপটাইড হরমোন, এবং পেপটাইড হরমোনের অ্যাকশানে অনেক সময় লেগে যায়, যেটা স্টেরয়েড হরমোন বা T3 T4 ক্ষেত্রে অল্প সময়েই তার ফাংশানটা দেখা যায়। এর কারণ হচ্ছে এই সব সিগন্যালিংয়ের ক্ষেত্রে সাইটোসলিক রিসেপ্টরের ক্ষেত্রে সেকেন্ডারি মেসেঞ্জার দরকার পড়ে না, যার জন্য সময়টা অনেকটা বেঁচে যায়। টাইম সেভিং, টাইমটা কম লাগে, টাইমটা সেভ হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে অধিকাংশ ক্ষেত্রেই সরাসরি জিন সক্রিয় হয়। প্রোটিন, টার্গেট প্রোটিনকে সক্রিয়করণের বদলে সরাসরি টার্গেট প্রোটিনটাই বানিয়ে দেয়। সেই জন্যই সক্রিয়করণের জন্য যে সময়, সে সময়টা এখানে বেঁচে যায়, এবং নির্দিষ্ট জিন সক্রিয় হলে ফাংশানটাও নির্দিষ্ট হয়। ঠিক এই কারণে অ্যাথলেটস যারা খেলোয়াড়, তারা ডোপিং করার জন্য এই স্টেরয়েডগুলো, অ্যানাবলিক স্টেরয়েড যেগুলো, সেই অ্যানাবলিক স্টেরয়েডগুলো টেক আপ করে, এবং খুব দ্রুত তার অ্যাকশান হয়। অ্যাকশান হলে তারা স্পোর্টসে পারফরমেন্স অনেক বেশি করতে পারে। স্পোর্টসম্যানরা অ্যানাবলিক স্টেরয়েডটা টেক আপ করে, ডোপিং বলা হয় যেটাকে। এইভাবে ওরা হাইপার অ্যাক্টিভিটি দেখায়। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আজ এই পর্যন্তই। উই শ্যাল মিট in our next video. Thank you.